2025 মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো একটু আলোচনা করা যাক। দেখো, এমসিকিউ যেগুলো আছে, কোন দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়? এটা উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ হবে। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। নিচের কোন গ্যাসটি আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা সবাই জানে যে আলফা রশ্মি, কারণ আলফা রশ্মির গতিবেগ কম হওয়ার জন্য তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতাটা বেশি। তারপরে দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। এটা অপশান এ হবে, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। কারণ উচ্চ রোধ হলে তাপ বেশি উৎপন্ন হবে এবং গলনাঙ্ক নিম্ন হওয়া দরকার। তো সেই কারণে কোনো কারণে শর্ট সার্কিট হলে যদি রোধ বেশি হয় আর গলনাঙ্ক যদি নিম্ন হয়, তাহলেই কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হবে। তো সেই কারণে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। তারপরে 1.5 দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 18টি শ্রেণী হবে। আর 16 থেকে 1.6 দেখো যে কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই। তাহলে সোডিয়াম ক্লোরাইড, কেননা আমরা জানি যে আয়নীয় যৌগগুলো সংকেত ওজন পাওয়া যায় এবং এদের পৃথক অণুর অস্তিত্ব নেই, তারা কেলাস হিসেবে অবস্থান করে, এই সমস্ত জিনিস আমরা জানি। তো এখানে NaCl উত্তর হবে। নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তার কারণ এটি সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে এটি সম্পূর্ণরূপে আয়নিত হয় না, কিছু অংশ আয়নিত হয় আর কিছু অংশ অবিয়োজিত অবস্থায় থাকে। তারপরে দেখো, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটে H2S গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হবে? এটা সবাই জানে, এটা সবুজ বর্ণের কালার তৈরি হয়, সবুজ বর্ণের। কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট জানে সবাই, তোমরা সবাই জানো বক্সাইট। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো। এটা C2H2, কারণ C2H2 দিয়ে কী আছে? C ট্রিপল বন্ড CH। গ্রিনহাউস গ্যাস শনাক্ত করো। গ্রিনহাউস গ্যাসটা তাহলে হবে জলীয় বাষ্প H2O। আর তারপরে প্রশ্ন হচ্ছে, STPতে 22 গ্রাম CO2 আয়তন কত? তাহলে 44 গ্রাম। CO2 আণবিক গুরুত্ব 44 গ্রাম। 44 গ্রামের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 22 গ্রামের আয়তন তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে কত হবে? এটা 11.2 লিটার। 11.2 লিটার। তারপরে প্রশ্ন দেখো 1.13, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? তো দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উত্তপ্ত করলে CO প্লাস CO2, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ব্যালেন্স আমার হয়ে আছে, দেখো ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 3টে, এখানে 2 আর 1 3, তাহলে ব্যালেন্স হয়ে আছে। তাহলে এর আণবিক ওজন বের করে নিতে হবে। দেখা গেল এটা 100 হবে, ক্যালসিয়াম কার্বনেটের 100 কী করে হলো? এর 40, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3 যোগ করলে তোমার 100। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল কত? 40 আর 16, তো এখানে 56। তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। তো 10 গ্রাম থেকে কত পাওয়া যাবে? না 5.6 গ্রাম পাওয়া যাবে। ওটা অ্যান্সার হবে তাহলে 5.6 গ্রাম। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা হবে তোমার পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে হবে। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটা সবাই জানো তোমরা, কম্পাঙ্ক হবে, কম্পাঙ্ক। পরের প্রশ্ন SAQ যেটা আছে, আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? তা স্নেলের সূত্রে মিউ সমান ছিল sin I বাই sin R। এবার আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে স্নেলের সূত্র সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। বর্তমান তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? এটা হচ্ছে MCB ব্যবহার করা হয়। আর 2.3, 220 ভোল্ট আর 100 ওয়াট বাল্বের রোধ কত? তাহলে P = হচ্ছে গিয়ে V²/R, তাহলে R = হচ্ছে V²/P। V মানে হচ্ছে 220 ভোল্ট, তাহলে 220² ক্ষমতা হচ্ছে এখানে 100 ওয়াট, তাহলে এটা গুণ করে দেখতে হবে কত হবে। অ্যান্সার আসবে নিশ্চয়ই ওহমে আসবে এটা। তো 220² 100 করলে যেটা আসবে ওহমে। তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার একক বেকারেল।
ইউরেনিয়াম 92-235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে? পারমাণবিক সংখ্যা তাহলে এক একক বেড়ে যায়। একটা বিটা নির্গত হলে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে যাবে 93। এটা হলো তাহলে 2.4। 2.5টা দেখে নেওয়া যাক। 2.5 জার্মান সিলভারে উপস্থিত ধাতু। এটা হচ্ছে নিকেল হবে। ইউরেনিয়ামোত্তর মৌল হবে প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কাশিত হয় জিঙ্ক। পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারকীয় ধাতু হচ্ছে লিথিয়াম। তারপরে দেখো যে নিচের বিবৃতি সত্য মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা হচ্ছে সত্য কথা। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে ক্যাথোডে অবশ্যই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য। ইথানলও অবিশ্লেষ্য ধরতে হবে। এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড অ্যান্সার হবে। অ্যাসিটিক অ্যাসিড ভেঙে গিয়ে CH3COO- আর H+ উৎপন্ন করে। তো সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? তাহলে কি আছে দেখো, লোহার চামচকে কপার সালফেটের ব্লু কালারের দ্রবণে যদি ডোবানো হয় তাহলে FeSO4+Cu উৎপন্ন হবে, অর্থাৎ দ্রবণটা সব গ্রিন কালারের হয়ে যাবে এবং লোহার পেরেকের উপরে র্যাডিশ ব্রাউন কালারের একটা আস্তরণ পড়বে। তাহলে এখানে লিখতে হবে যে দ্রবণটি ব্লু কালার থেকে গ্রিন কালার হবে এবং লোহার পেরেকের উপরে র্যাডিশ ব্রাউন অর্থাৎ লালচে বাদামি কালারের একটা আস্তরণ পড়বে। এই কথাটা লিখতে হবে। তাহলে এটা হলো 2.8। এবার হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে লৌহ অনুঘটকের উপস্থিতি ব্যবহার করা হয়, এফি অনুঘটক। ক্যালসিয়াম কার্বনেট প্লাস নাইট্রোজেন, এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, যেটা CaNCN বা CaCN2, এটা লিখলে হবে CaCN2 বা CaNCN। এবার হচ্ছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? এটা অ্যালুমিনিয়াম। নিচে জৈব যৌগ IUPAC নাম লেখো। তাহলে এদিক থেকে 1 2 3, তাহলে 2 ব্রোমোপ্রোপেন। এটা 2 ব্রোমোপ্রোপেন, এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। এবার দেখতে পারো তোমরা অবস্থানগত আইসোমারিজম বা সমবায়তার উদাহরণ। এটা হচ্ছে প্রোপানল আর এটা 2 প্রোপানল। দেখো আইসোমারিজম বা সমবায়তা, এখানে অবস্থানে চেঞ্জ হয়েছে। ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলকটা এটা 1 নম্বরে ছিল, এটা 2 নম্বরে হয়েছে। তাহলে এটাকে আমরা অবস্থানগত সমবায়তা বলতে পারি। রান্নার কাজে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। তাহলে পলিমারের নাম হচ্ছে টেফলন, আর মনোমারের নাম হচ্ছে টেফলনের মনোমারের নাম হচ্ছে কি টেট্রাফ্লুরোইথিলিন, CF2 ডবল বন্ড CF2। তাহলে এটাই তোমাকে লিখতে হবে CF2 ডবল বন্ড CF2 অর্থাৎ টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? সবাই জানে এটা ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম কি? CFC, ক্লোরোফ্লুরোকার্বন। সত্য মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। কথাটা ভুল। গ্যাসের আয়তন কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এটা মিথ্যা। তারপরে প্রশ্ন যেটা এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা। তাহলে আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয় এবং তার আণবিক গুরুত্বের ওজনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অর্থাৎ অক্সিজেন O2। তাহলে O2-র ওজন হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রামের মধ্যে থাকছে কত? 6.022 × 10⁻23 32 গ্রামের মধ্যে। তাহলে 16 গ্রামের মধ্যে তাহলে অর্ধেক হবে 3.011 × 10⁻23, এটাই অ্যান্সার হবে 2.16। এবার দেখা যাক 2.17তে কি বলছে, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা দিয়ে দিয়েছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে আলফা = γ/3, γ = 3 আলফা। তাহলে 3 × আলফার মানটা বসিয়ে দিলাম 1.2 × 10⁻5, তাহলে 12×3 = 36, 3.6 × 10⁻5, 3.6 × 10⁻5 অ্যান্সার 3.6 × 10⁻5। তাহলে এটা সত্য হবে।
ওয়ার্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, সেটি কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাজরূপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। এই গেল এমসিকিউ আর এসিকিউ। এবার দেখা যাক 2 মার্কের যে প্রশ্নগুলো কী কী আছে। নিচের কোন যৌগ তড়িৎযোজী সমযোজী যৌগ শনাক্ত করো? তাহলে লিথিয়াম হাইড্রাইড, এটি হয়ে যাবে কি তড়িৎযোজী যৌগ, কারণ ধাতু আছে আর অধাতু আছে। অ্যামোনিয়া, এটা হয়ে যাবে কি সমযোজী যৌগ। কেসিএল পটাশিয়াম ক্লোরাইড, তাহলে পটাশিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু, তাহলে এটা হয়ে যাবে আমার তড়িৎযোজী যৌগ। আর কার্বন C2H2 অর্থাৎ ইথেন দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে সমযোজী যৌগ, কারণ কার্বন এবং হাইড্রোজেন অধাতু, তো সেই কারণে এটি সমযোজী যৌগ। উত্তর সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক গ্যাস চালনা করলে কি ঘটবে? তাহলে সোডিয়াম প্লাস অ্যামোনিয়া তোমার তৈরি হবে সোডামাইট NaNH2। NaNH2, তাহলে বিক্রিয়াটা দেখা যাক। 2Na প্লাস 2NH3 সমান 2NaNH2 প্লাস H2, তাহলে সোডামাইট তৈরি হবে এবং সমিত সমীকরণ। 3.3 এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত থাকে এবং প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। তাহলে কপার উপস্থিত থাকে কাঁসাতে আর ব্রোঞ্জে। কাঁসাতে হচ্ছে গিয়ে 80%, ব্রোঞ্জে হচ্ছে 90%। ব্যবহার দেখো, কাঁসা হচ্ছে বাসনপত্র, মুদ্রা এবং ঘণ্টা তৈরিতে। ব্রোঞ্জ বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়, যন্ত্রাংশ তৈরিতে এবং মেডেল, বিভিন্ন রকমের খেলাধুলায় বা অন্যান্য বিভিন্ন রকমের অনুষ্ঠানে যে মেডেল দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়, সেখানে ব্যবহার করা হয়। খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো, এটা তোমাদের বইতে আছে, সবাই জানো। 3.4 দেখো যে ইথিলিন দিয়েছে, তাহলে এটা ইথেন তৈরি হয়েছে, তাহলে নিকেল হাইড্রোজেন দিতে হবে। এখানে দ্বিবন্ধন ছিল, এক বন্ধন হয়েছে, তাহলে এখানে একটা H ঢুকাতে হবে, এখানে একটা H ঢুকাতে হবে, তারপরে নিকেল হাইড্রোজেন, র্যানি নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন লিখলেও হবে। দুটি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। এটা তাহলে পলিগ্লাইকোলিক অ্যাসিড আর পলিল্যাকটিক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটা তোমরা পারবে সবাই। বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস ইফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? এটাও তোমরা পড়াশোনা করেছো, পারবে। তারপরে ম্যাথটা দেখো 3.6 76 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গ্যাসের আয়তন এত, চাপ 38 করা হলো, তাপমাত্রা এত করা হলো, তাহলে আয়তন কত? তাহলে P1 সমান 76 সেমি পারস্তম্ভ, T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, V1 এখানে আয়তন হচ্ছে গিয়ে 200 সিসি করা হয়েছে। P2 কত বলেছে? 38 সেমি পারস্তম্ভ, তাপমাত্রা কত? T2 127 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 400 কেলভিন। V2 সমান কত? তাহলে সূত্র হচ্ছে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, ক্যালকুলেশন করে নিতে হবে। তারপরে প্রশ্নটা দেখো, অথবা যেটা দিয়েছে 227 ডিগ্রি তাপমাত্রায় এত সেমি পারস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে পিকে আমি 83.14 সেমি পারস্তম্ভ, সেটাকে আমাকে অ্যাটমসফিয়ারে করে নিতে হবে, কারণ আমি যদি আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে বসাই তাহলে তোমাকে এটা অ্যাটমসফিয়ারে করতেই হবে। তো আর এর মানটা আমি লিটার অ্যাটমসফিয়ার বসাবো বলেই আমি এটাকে কী করলাম, 83.14কে 76 দ্বারা ভাগ করে দিলাম, 76 সেমি পারস্তম্ভ, তাহলে অত 76 দ্বারা ভাগ করে দিলে এখানে অ্যাটমসফিয়ার হয়ে গেল। ভি তো বের করতে হবে, এটা লিটার এককে অ্যান্সার আসবে। ডব্লিউ দিয়ে দিয়েছে 14 গ্রাম, পদার্থ ভর 14 গ্রাম দিয়ে দিয়েছে। আর যেহেতু নাইট্রোজেন গ্যাস, তাহলে তার আণবিক গুরুত্ব হচ্ছে 28। তাহলে এখানে আমি মূল সংখ্যা কিন্তু পেয়ে যাব। মূল সংখ্যা n সমান আমি পেয়ে যাচ্ছি 14/28, মানে 2 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আমি বসাচ্ছি, তাহলে পির মান হচ্ছে কত? 83.14/76। ভি তো বের করতে হবে, এন এর মান বসিয়ে দিলাম 2, আর এর মান বসাবো 0.082, আর টেম্পারেচার তো বসাচ্ছি 227 ডিগ্রিকে সেন্টিগ্রেডকে এখানে কেলভিনে কনভার্ট করে নিতে হবে 273 যোগ করে দিয়ে, এই সূত্রেই এটা হবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে এটা ক্যালকুলেশন করবে। তারপরে দেখো 3.7 বলেছে অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে প্রক্রিয়া উপযুক্ত রেখাচিত্রের সাহায্যে দেখো, এটাও বইতে আছে অবতল লেন্সে কীভাবে প্রতিবিম্ব গঠন করা হয়। তো সেখানে রেখাচিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে কোনটা কোন দিকে লাইনগুলো দেখতে হবে, এবং আলোর ক্ষেত্রে একটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে তীরচিহ্ন দিতে হবে আলোক রশ্মির গতিপথ চিহ্নিত করার জন্য, তীরচিহ্ন অবশ্যই দিতে হবে। আকাশকে নীল দেখায় কেন? চিত্রসহ ব্যাখ্যা করো, এটাও তোমাদের বইতে আছে, পারবে। এরপরে যে অঙ্কটা দেখো 4 ওহম 3.8, যেটা 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলো, বৃত্তটি যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। দেখো এখানে একটু লক্ষ্য করো, ছোট করে আঁকা আছে,
তো আমি বৃত্ত করেছি 4 ওহমকে, তাহলে হাফ হাফ করে নিয়েছি 2 2। তাহলে যেহেতু ব্যাস বরাবর, তাহলে আমাকে এটা সমান্তরাল সমবায় বের করতে হবে। তাহলে 1/2 যুক্ত 1/2, তাহলে 1/r ইকুয়াল টু 1/2 যুক্ত 1/2। 1/r, ব্যাস বরাবর রোধটাকে আমি r ধরে নিচ্ছি, তাহলে 1/r সমান 1/2 প্লাস 1/2 মানে 2/2 অর্থাৎ 1। তাহলে 1/r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1, তাহলে এটা 1 ওহম উত্তর হবে। এটা কত উত্তর হবে? 1 ওহম। যেহেতু এটা ব্যাস বরাবর চেয়েছে, তাই 1 ওহম উত্তর হবে। 3.9 দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট আঁকতে হবে। ক্যালসিয়াম অক্সাইড, তার অ্যাটমিক নাম্বারও দেওয়া আছে, সমস্যা হবে না, এটা পারবে তোমরা। তারপরে এর অথবা যেটা দিয়েছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেক বেশি, কারণ আমরা জানি এটা সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, তারা ক্যাটায়ন আয়নে আকর্ষণ বল বেশি, তো তার গলনাঙ্ক বেশি হবে। অন্যথায় গ্লুকোজ সমযোজী যৌগ, তার গলনাঙ্ক এর থেকে তো কম হবেই তড়িৎযোজী যৌগ থেকে, এটা আমরা জানি। 4.1 দেখো, তোমরা লেঞ্জের সূত্রটি লেখো, বইতে আছে, এটা দেখে নেবে। লেঞ্জের সূত্রের সংরক্ষণ সূত্র, এটাও বইতে আছে, বা তোমরা যে সমস্ত সহায়িকা ইউজ করো সেখানেও ভালো করে দেওয়া আছে। এবার 4.2 সেটা দেখতে পারো। 4.2 এটা ভর বিচ্যুতি কাকে বলে এটা তোমরা জানো। ভর বিচ্যুতির অঙ্ক একটা দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। ভর বিচ্যুতির অঙ্ক, এটা আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এম ভর বিচ্যুতি। ডেল্টা এম সমান এম ডট মাইনাস এম, অর্থাৎ এই এমটা হচ্ছে যে পরমাণুর প্রকৃত ভর, আর এটা হচ্ছে ক্যালকুলেটেড। তাহলে এখানে প্রশ্নে দেওয়া ছিল যে প্রোটনের ভর, এটা প্রোটনের ভর হচ্ছে গিয়ে তোমার প্রোটনের ভর দেওয়া ছিল 1.00728, আর নিউট্রনের ভর দেওয়া ছিল 1.00867, আর হিলিয়ামের নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল কত? 4.0015 AMU। তো সেখানে আমি যেটা করে নিয়েছি, ডেল্টা এম সমান আছে এম ডট মাইনাস এম। তাহলে হিলিয়ামের প্রোটন টোটাল 2টো আছে, আর নিউট্রন 2টো আছে। প্রোটন 2টো, নিউট্রন 2টো, তাহলে প্রোটনের 2খানা প্রোটনের ভর আর 2খানা নিউট্রনের ভর গুণ করে যোগ করেছি। আর হিলিয়ামের প্রকৃত ভর 4.0015, সেখান থেকে এটা যোগ করে বাদ দেওয়ার পরে এটা থেকে গেছে। এটাই হচ্ছে আমার ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তাহলে এটা আসবে ডেল্টা এম হচ্ছে 0.00304 AMU, এটা অ্যান্সার আসবে। 4.3 দেখো, 4.3তে তোমার আধুনিক পর্যায় সূত্রটি জানো। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 নম্বর পর্যন্ত মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা, ব্যাসার্ধ তাহলে হ্রাস হবে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এক্ষেত্রে হ্রাস হবে। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, এটাও ভালো করে বইতে লেখা আছে, প্রতিটা ক্ষেত্রে যুক্তি দেখাতে হবে। পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3টি মৌল অবস্থান করে? এটা আধুনিক পর্যায় সারণী অনুযায়ী 17 নম্বর শ্রেণী, কথাটা লিখতে হবে। 17 নম্বর শ্রেণীতে লিখলে ও হবে, তবে ভালো করে লিখতে হলে আধুনিক পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে আছে কঠিন তরল গ্যাস। কঠিন যৌগটা সবাই জানো, কঠিন হচ্ছে আয়োডিন, তরল হচ্ছে তোমার ব্রোমিন, আর গ্যাসই হচ্ছে ফ্লোরিন। এরপরে যেটা আমরা পড়বো যে 4.4 পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষক। তাহলে পিতলের চামচ মানে ক্যাথোডে ব্যবহার করতে হবে, নিকেলকে অ্যানোডে, এবং তড়িৎ বিশ্লেষকে নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিড ব্যবহার করতে হবে। 4.5 লেড নাইট্রেট জ্বলে দেবো না H2S গ্যাস পাঠানো করলে সমিত সমীকরণ। লেড নাইট্রেট PbNO3 H2S, PbS এর অদক্ষেপ পড়বে, PbS এর কালো অদক্ষেপ পড়ে লেড সালফাইডের, এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে এটা। 4.6 দেখো, 1,2 ডাইব্রোমো ইথেন CH2Br 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, এই যে এটা CH CH ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় H2S মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটা এটা ইথিন তৈরি হবে বা ইথিলিন, বিক্রিয়াটার উপরে লেখা আছে C2H5OH, গাঢ় H2S হিট, এটা ব্র্যাকেটে যদি 170 লিখতে পারো ভালো, CH2 ডবল বন্ড CH2, এটা ইথিলিন তৈরি হবে বা ইথিন তৈরি হবে। সিএনজির ব্যবহার জানো সবাই, মিথানল ইথানলের ক্ষতিকারক প্রভাব পারবে, অ্যাভোগাড্রো সূত্র এবং শুষ্ক বায়ু আলফাগাড্রো বইয়ের প্রশ্ন এটা। তারপরে যে দেখো 4.8 অঙ্কটা করা আছে, 4.8 অঙ্কটা সেখানে বলেছে, এটা একটু অঙ্কটা দেখো, 2mg প্লাস O2 2mgO, এখানে হচ্ছে mgর ওজন হচ্ছে 48 গ্রাম, অক্সিজেনে 32 গ্রাম। তো এখানে বসন্তকালে আমি এখান থেকে লিখতে পারি যে 32 গ্রাম অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 48, অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নে 0.5 গ্রাম,
তাহলে 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 48/32 গ্রাম, 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে, ক্যালকুলেশন করে পাচ্ছি 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম। কিন্তু ম্যাগনেসিয়াম সাপ্লাই ছিল 1 গ্রাম, তাহলে এক্সট্রা থেকে যাবে কত না 1 - 0.75, তাহলে 0.25। এই ম্যাগনেসিয়াম তোমার প্রশ্নে টোটাল 1 গ্রাম দেওয়া হয়েছে আর অক্সিজেন দেওয়া হয়েছে 0.5 গ্রাম, তাহলে 0.5 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে বাকি কিন্তু 0.5 গ্রাম যখন অক্সিজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে তখন ম্যাগনেসিয়াম খরচ হয়ে যাচ্ছে 0.75 গ্রাম। তাহলে পড়ে আছে কত, উদ্বৃত্ত বিক্রিয়ক ম্যাগনেসিয়ামের পরিমাণ 1 - 0.75 বিয়োগ করলে 0.25 গ্রাম। এটাই অ্যান্সার হবে 0.25 গ্রাম। 4.8 অথবাটা দেখতে পারো। 4.8 অথবা এটা করা আছে, এটা 100 গ্রাম থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম তৈরি হলো, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় 100 গ্রাম CO2 থেকে। 66 গ্রাম কত, এটা 150 গ্রাম উত্তর হবে, এটা যে 150 গ্রাম উত্তর হবে। 4.9 দেখো, রেল লাইনের পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক থাকে কেন, এটা নিশ্চয়ই তোমরা জানো, উষ্ণতার ব্যাপার আছে। তারপরে হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সম্পর্ক, এটাও সবাই জানো, আলফা = β/2 = γ/3। তারপরে 4.9 অথবার অঙ্কটা তোমরা দেখো। 4.9 অথবার অঙ্কটা, সেক্ষেত্রে বলা হয়েছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড লোহার রডের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, প্রাথমিক দৈর্ঘ্য 10 ডিগ্রি বাড়ানো হয়েছে টেম্পারেচার, দৈর্ঘ্য কত হবে, সেক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব L2 সমান L1 × 1 + আলফা টি। L1 20 সেমি দিয়েছে, 1 প্লাস আলফার মানটা 12 × 10⁻⁶ করে নিতে হবে, কারণ এখানে দেওয়া আছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36, তাহলে গামা দেওয়া আছে, গামা দেওয়া থাকার জন্য আলফা তাহলে হয়ে যাবে γ/3, কারণ আলফা = γ/3, আলফা = γ/3। তাহলে সেক্ষেত্রে 36 × 10⁻⁶/3 করলে আসছে 12 × 10⁻⁶। তো সেই 12 × 10⁻⁶টাকে এখানে কাজে লাগিয়েছি আলফা, এই আলফা 12 × 10⁻⁶ ইন্টু টেম্পারেচার ডিফারেন্স কত না 110 হয়েছে, ছিল তোমার 100, শুধু 10 ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হয়েছে 110, তাহলে টেম্পারেচার 100 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। তো এটা ক্যালকুলেশন করে আসছে কত 20.024 সেমি, 20, তাহলে অন্তিম দৈর্ঘ্য হচ্ছে 20.024 সেমি অন্তিম দৈর্ঘ্য। তো এক্ষেত্রে প্রশ্ন বলেছে যে তাপমাত্রা বাড়লে রডটির দৈর্ঘ্য কত হবে, তাহলে সেটাই উত্তর হবে 20.024 সেন্টিমিটার। 4.10 আয়তকার কাঁচ ফলকের, এটা সবাই পারবে। তারপরে অঙ্কটা দেখো 4.10 অথবার অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। অথবার অঙ্কটা কী করা হয়েছে, প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ দিয়েছে, প্রতিসারক কোণ এ দিয়েছে, এই প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, চ্যুতিকোণ তাহলে ডি, মিউ আর এ ডির মধ্যে সম্পর্ক কি, অঙ্কটার দিকে লক্ষ্য রাখবে। তাহলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে এখানে আপতন কোণ I1 = 0, তাহলে I1 = 0 মানে R1 = 0। এবার প্রতিসারক কোণ A সমান R1 + R2 আমরা জানি। আচ্ছা, এবার এই R2 কিন্তু এখানে এই জায়গাটায়, তাহলে এটা R2, এটা তাহলে I2, তাহলে চ্যুতিকোণ দিয়ে দিয়েছে প্রশ্ন ডেল্টা দেয়নি, ডি দিয়েছে, তাহলে ডি সমান কি I1 + I2 - A, I1 + I2 - A, তাহলে ডি = I1 তো 0, তাহলে ডি = I2 - A, তাহলে I2 = D + A। আবার এদিকে দেখো, যেহেতু A = R1 + R2, R1 তো 0, A সমান R1 + R2, প্রতিসারক কোণ সমান হচ্ছে R1 + R2, এগুলো আমরা প্রমাণ করার সময় দেখেছি। প্রতিসারক কোণ A সমান হচ্ছে R1 + R2, তাহলে R1 যেহেতু 0 হলো, তাহলে A সমান হচ্ছে R2, তাহলে মিউ সমান হচ্ছে sin R, এখানে sin I বলতে sin I2 sin I2 বাই sin R2, sin I2 বাই sin R2, sin I2 মানে হচ্ছে D + A, অর্থাৎ sin D + A বাই sin R2 মানে A, অর্থাৎ sin A। তাহলে আনসার হবে মিউ সমান sin D + A বাই sin A, এটাই অ্যান্সার হবে, মিউ সমান sin D + A বাই sin A। দেখতে পারো অঙ্কটা কিন্তু একটু হলেও ভাবার আছে।
পরেরটা দেখো যে দূরদৃষ্টি, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, তাহলে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। এক্ষেত্রে প্রতিকারের উপায় হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করা হবে। তারপরে অঙ্কটা দেখো যে 3টি 20 ওহম রোধকে শ্রেণীর সঙ্গে যুক্ত করে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল, এটা অ্যান্সার 20 ওহম হবে। কী করে হলো একটু দেখে নিতে পারো। এখানে তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে 20 ওহম যোগ করা হয়েছে আর এটা 30 সমান্তরাল সময় যোগ করা হয়েছে, তাহলে এটা টোটালটা হয়ে গেল 60। তাহলে 1/60 প্লাস 1/30, 1/60 প্লাস 1/30, তাহলে 1/r = 1/60 প্লাস 1/30, তাহলে ক্যালকুলেশন করলে r = 20 অ্যান্সার হবে r = 20। তারপরে 4.12 এর অথবাটা তোমরা দেখতে পারো। 4.12 এর অথবাটা এখানে পড়লেই প্রশ্নটা বুঝতে পারবে। এখানে ক্ষমতার ব্যাপারটাকে শ্রেণী সময়ে ব্যয়ে একবার যোগ করা হয়েছে আর একবার সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে রোধটাকে। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে যখন শ্রেণী সমবায়ে যোগ করা হচ্ছে তখন মোট ক্ষমতা যে সঙ্গে সম্পর্ক, তাহলে আমি ধরলাম সেটাকে P1, যেহেতু 3টা রোধ একই সমান রোধের দেওয়া হয়েছে, 3টি একই মানের রোধ দেওয়া হয়েছে, শ্রেণী সময়ে যুক্ত করা হয়েছে, তার মানে রোধ যেহেতু একই মানের দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটা ক্ষমতাও একই হবে। তাহলে সেক্ষেত্রে মোট যে তুল্য ক্ষমতা, তাহলে 1/P1, যেহেতু শ্রেণী সময়ে যোগ করা হয়েছে তাহলে এই সূত্রটা 1/P1 = 1/P প্লাস 1/P প্লাস 1/P। তো এই ক্ষমতা P1 এর মান দেওয়া আছে কত, 10 দেওয়া আছে, তাহলে 1/10 = 3/P, তাহলে P = 30 ওয়াট। তারপরে আবার বলা হয়েছে ওই সমান মানের রোধটাকে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে। সেক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা, তুল্য ক্ষমতা যেটা P2 সমান আমি কি লিখতে পারি, P1 প্লাস P2 প্লাস P3। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষমতা যদি 30 ওয়াট করে হয় তাহলে 30 30 30 90 ওয়াট। তো ব্যাপারটা আরেকবার ভালো করে দেখা যাক যে যেহেতু শ্রেণী সমবায়ে যোগ করলে ক্ষমতার সঙ্গে সম্পর্ক যে 1/P1 = 1/P1 প্লাস 1/P প্লাস 1/P প্লাস 1/P। P কেন সমান হলো না, এটা যেহেতু সমান রোধের দেওয়া আছে তাহলে তাদের ক্ষমতাও সমান হবে। আর এটা সমান্তরাল সমবায়ে থাকলে সেক্ষেত্রে ক্ষমতা P2 = P1 প্লাস P2 প্লাস P3, এই P2টাই বের করতে বলেছে। সমান্তরাল সমবায়ে হলে তার মোট ক্ষমতার মানটা বের করতে বলেছে। তো সেক্ষেত্রে ক্ষমতার মানটা বেরিয়েছে 30 ওয়াট, তাই 30 30 যোগ করে 90 ওয়াট পাওয়া গেল। এই অঙ্কটা একটু দেখতে পারো। তো প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে। বেস্ট অফ লাক, সবাই ভালো রেজাল্ট করো।